স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সঙ্গে আছি আমি আহসান হাবিব। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রিয়া চক্রের চেয়ারম্যান সায়েম সোভান আনভীরকে হত্যা চেষ্টা করেছে চট্টগ্রামের পটিয়ার এক যুবক। প্রায় 3 মাস ধরে ছদ্মবেশে বিভিন্ন পরিচয়ে 4 বারেরও বেশি আনভীরের বাসায় ঢোকে সাইফুল ইসলাম সাদ নামে এ যুবক। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজ চলাকালীন বসুন্ধরা এমডিকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়। সন্দেহভাজন হিসেবে ভাটারা থানা পুলিশ সাইফুল ইসলাম সাদকে আটক করেছে। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ছবির এই যুবকটির নাম সাইফুল ইসলাম সাদ। চট্টগ্রামের পটিয়া উপজেলার সেন্ট্রাল হাই স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে সাদ। সাদ তার জবানবন্দিতে জানায়, পটিয়ার এমপি শামসুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারনের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানেই সে পরিচয় গোপন করে বসুন্ধরা এমডির বাসায় কাজের চেষ্টা শুরু করে। সাইফুল ইসলাম সাদ যে হুইপের ঘনিষ্ঠ, এই ছবি তার প্রমাণ দিচ্ছে। আঙ্কেল আমাকে নিয়ে গেল, এভাবে হাত ধরলো, এভাবে নিয়ে গেল, নিয়ে আসো এসে তারপর গাড়িটা এভাবে খুললো। প্রথম ডেকটা আমি ইয়াকে দেখলাম, শামসুল হক, পটিয়ার এমপি শামসুল হক সাহেবকে দেখলাম। তো বসো তুমি গাড়িতে বসো, বসো কাম হিয়ার, বসো গাড়িতে। তো আমি গাড়িতে ঢুকলাম, বসলাম। আমার একটু ভয় লাগছিল খুব। গাড়ি চালাইছিল ওইটা ওর ছেলে, আমি স্পষ্টভাবে দেখছি এটা ওর ছেলে। আমরা যা বলতে তুমি তাই শুনলে ভালো, না শুনলে আরো ভালো। তোমার 12,000 টাকা বেতনে 10,000 টাকা তুমি জীবনে কিছু করতে পারবে না। অনুসন্ধানে জানা যায়, কাজের বাহানায় 4 বার বসুন্ধরা এমডির বাসায় গিয়েছিল সাদ। হুইপ শামসুল হক ও তার ছেলে শারনের নির্দেশনায় কিভাবে আনভীরকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তার বিস্তারিত জানায় সাদ। দুধের সাথে বিষটা মিশে দিবে এই কথা বললো, কিন্তু আমাকে অস্ত্রটা কিন্তু আমাকে সারুন দিছিল। সারুন আমাকে এটাই বলছে যে শুক্রবার আমাকে জুম্মা নামাজ বলছে ফিসের খাতারে পড়ার জন্য, নামাজ পড়বা, ওই জায়গার মধ্যে ইয়ে করবা, ডাইরেক্ট গুলি করে দিবা ওই সাইম সোভান আনভীরকে। 1 সেকেন্ড যাবে নিষেধ করে, ডাইরেক্ট সাথে চলে আসবে বাইরে, তোমার গাড়ি ওয়েট করবে, তোমাকে নিয়ে যাবে। কয়েকবার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীর ছদ্মবেশ ধরে সাদ। ভর্তি হয় বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায়। কারণ সেই মাদ্রাসা থেকে প্রতিদিন বসুন্ধরা এমডির বাসায় কোরআন খতমের জন্য শিক্ষার্থীরা আসেন। সেই দলে ঢুকে জুমার নামাজ পড়ার সময় বসুন্ধরা এমডিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি নেয় সে। সাদের সন্দেহজনক গতিবিধি টের পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আবাসিক এলাকার নিরাপত্তা কর্মীদের বিষয়টি অবহিত করেন। ভর্তি হওয়ার পর থেকেই সাদের চলাফেরা, কথাবার্তা এবং ইদানিং তার ফোনালাপ এবং তার গতিবিধি আমার কাছে খুবই সন্দেহ হইলে, এবং এই ফোনের মধ্যে হুইপ এবং শারন এক ব্যক্তির নাম সে যোগাযোগ করে। ফোনালাপ শোনার পরে আমি তাকে খুব কড়া নজরদারিতে রাখি এবং বসুন্ধরা সিকিউরিটির কাছে আমি জিনিসটা অবহিত করি। পরে ওনারা এসে সাদকে এখান থেকে নিয়ে যায়। এই ঘটনায় বসুন্ধরা গ্রুপের হেড অফ পাবলিক রিলেশনস অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করে। মাদ্রাসার ছাত্রর কাভার নিয়ে সে এই মাদ্রাসায় ভর্তি হয় এবং সময়ে সময়ে সে বসুন্ধরা এমডি স্যারের বাসায় যে দিনমজুরের কাজ আছে এই দিনমজুরের কাজও করে। তাকে দিয়ে ওই খামার থেকে ওনার বাসায় যে দুধ আনা হয়, এই দুধ আনার কাজে তাকে লাগানো হয়। সে গেট পর্যন্ত দুধটা দিয়ে যায় এবং গেট থেকে ভিতরে নিয়ে যায়। তো তাকে বলা হয়েছিল, শামসুল হক চৌধুরী এবং শারন চৌধুরী বলছিল যে যেহেতু তুমি দুধ আনা নেওয়া করো, এই দুধের মধ্যে তুমি বিষ মিশাই দেবা, বিষ মিশাই দিলে ওই দুধ খেয়ে তারা মারা যাবে। তার প্রথম পরিকল্পনা যখন ভেস্তে যায়, তখন পটিয়ার এমপি শামসুল হক চৌধুরী এবং তার ছেলে তাকে বলে যে এমডি সাহেব তো মসজিদে নামাজ পড়তে যায়, তুমি অন্যান্য ছাত্রদের সাথে মসজিদে যাবা এবং ওই সুযোগ কাজে লাগায় তুমি তাকে হত্যা করবা। অভিযোগের প্রেক্ষিতে ভাটারা থানা পুলিশ সাইফুল ইসলাম সাদকে আটক করেছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাইফুল ইসলাম সাদকে আদালতে পাঠায় ভাটারা থানা পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে বাস, ট্রাক, লরি চলাচল। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। চট্টগ্রাম সমুদ্র বন্দর ও স্থলবন্দরগুলোতে পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় তেলের দাম না কমালে ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিক শ্রমিকেরা। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন প্লাবন রহমান।
তেলের দাম বৃদ্ধি সেই সঙ্গে পরিবহনের ভাড়া বাড়ানোর দাবিতে বন্ধ গণপরিবহন সহ ট্রাক লরি, যে কারণে শুক্রবার সকাল থেকে রাজধানীর রাস্তার চিত্র এমন। রাস্তায় নেই কোনো বাস, মাঝে মধ্যে দেখা মিলছে দু একটি বিআরটিসি বাস। শুক্রবার সরকারি ছুটি সত্ত্বেও যারা বিভিন্ন কাজে বের হয়েছেন বিপাকে পড়েছেন সবাই। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। শেষমেশ ছোট ছোট যানবাহনে অতিরিক্ত টাকা খরচ করে ছুটেছেন গন্তব্যে। যেখানে আমরা 10 টাকা ভাড়াতে এখানে আমরা এখন 150-200 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসতে হয়। এটা কোনো মতেই কাম্য না। এটা মানুষের সাথে মানুষের পেটে লাথি মারার মতো একটা অবস্থা করছে তারা। আপনারা নিউজ করবেন, কিন্তু আসলে আলটিমেট সমাধান নাই। একই অবস্থা সারা দেশে। তেলের দাম বৃদ্ধি সহ পরিবহনের ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে বাস, ট্রাক, লরি বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিকরা। জরুরি প্রয়োজনে তাই ইজি বাইক, মোটরসাইকেলে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন অনেকে। বাস চলাচল বন্ধ থাকায় কাউন্টারে এসেও ফিরে যাচ্ছেন যাত্রীরা। কাউন্টারে আসি দেখি যে গাড়ি বন্ধ। মাহেন্দ্রগুলা এগুলোই আপনার প্রচুর পরিমাণে ভাড়া নিচ্ছে। এখন গাড়ি না থাকার জন্য ডাবল ভাড়া, সময় অপচয়। পরিবহন মালিক শ্রমিকরা বলছেন তাদের দাবি না মানা হলে এই কর্মসূচি অব্যাহত থাকবে। দ্রুত জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনা করার আহ্বান তাদের। বিগত দামে নিয়ে যেতে হবে। যদি দাম বৃদ্ধি করতে হয় আমাদের সাথে আলোচনা করে, তেলের দাম যদি বৃদ্ধি করতে হয় আমাদের ভাড়াও বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আমাদেরকে বলেছে যে মহাতাপ আমাদের শ্রমিকরা যেন কোনো গাড়ি ব্যয় না করে, মালিক যতক্ষণ না বলবে। তবে সরকারিভাবে লঞ্চের ভাড়া না বাড়লেও অভ্যন্তরীণ রুটের নৌযানগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। হঠাৎ করে আজকে আইলাম, এখন বলতে আছে যে ভাড়া 350 টাকা। 20 টাকা বাড়ায় হেলাইছে, তারা 10 টাকা বাড়াইতো। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনের উপর। রাজধানীর রেল স্টেশনে উপচে পড়া চাপ যাত্রীদের। ট্রেনের ভেতর এমনকি ছাদে তিল ধারণের ঠাঁই নেই। অনেকদিন ধরে ধর্মঘট চলতে পারে এমন আশঙ্কায় ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। দেশের যে পরিস্থিতি, এটাকে আমরা কি করবেন? আমি অনেকবার উঠার চেষ্টা করতেছি কিন্তু উঠতে পারতেছি না। এক চান্সে 15 টাকা তেলের মিটার বাড়ানো যায়, এটা কে নিব বহন করবো? এটা 12 টাকা যাবে। তবে ধর্মঘটের প্রথম দিন শুক্রবার হওয়ায় বেনাপোল স্থলবন্দর ও মংলা বন্দরে পণ্য পরিবহনে তেমন কোনো প্রভাব পড়েনি। লাবন রহমান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধর্মঘটকে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, অনির্দিষ্টকালে ধর্মঘটের আজ দ্বিতীয় দিন, ভোগান্তি কতটা মানুষের জানাবেন? জয়, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ আহসান হাবিব। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে ব্যস্ততম যে সড়কটি আমরা দেখানোর জন্য যাচ্ছি, যেখানে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু আসলে পরিবহন থাকার কথা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে কিন্তু একেবারে কিন্তু আসলে অনেকটা ফাঁকা রাস্তা। এমনকি শুধু এই সড়কটি নয়, অন্যান্য যে সড়কগুলো আছে সব সড়কে কিন্তু আসলে গণপরিবহন একেবারে কম। ছোট ছোট যে সিএনজি চালিত যে পরিবহনগুলো আছে সেই পরিবহনেও কিন্তু খুব একটা কম দেখা যাচ্ছে, যেহেতু বিভিন্ন জায়গায় পিকেটিং করা হচ্ছে। অনেক জায়গায় কিন্তু আসলে সকাল থেকে গাড়ি ভাঙচুর করা হচ্ছে এমন অভিযোগ কিন্তু আমাদের কাছে এসেছে। তার কারণে কিন্তু সে পরিবহনের সংখ্যাটা খুব একটা কম। কিন্তু পুলিশ প্রশাসনও খুব একটা সতর্ক অবস্থানে আছে, যেহেতু কোনো জায়গায় যেন এরকম যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, আর ধর্মঘটের নামে যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকেও কিন্তু তারা নজর রয়েছে। কিন্তু আসলে চট্টগ্রাম বন্দরের কথা যদি আমরা বলি আপনাকে, চট্টগ্রাম বন্দরও খুব একটা গতকাল থেকে কিন্তু আসলে যে পণ্য খালাস একেবারে কম, যেহেতু কিন্তু আসলে জাহাজের শিডিউল কিন্তু ঠিক থাকলেও দেখা যাচ্ছে যে কন্টেনার জটের সম্ভাবনা থেকে যাচ্ছে, যেহেতু গাড়ির সংকট রয়েছে। তার কারণে কিন্তু আসলে যে পণ্য পরিবহন একেবারে বন্ধ রয়েছে, তার কারণে যারা আমদানিকারক আছেন তারাও কিন্তু আসলে অনেকটা বিবেকে রয়েছেন। এমনকি সকাল থেকে যারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় গন্তব্যস্থানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন, তারাও কিন্তু আসলে পরিবহন পাচ্ছে না, তারাও কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছেন। এখানে যাত্রী যারা আছেন সবচেয়ে বেশি সকাল থেকে দুর্ভোগে আছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন। অনেকক্ষণ পর একটি সিএনজি চালিত গাড়ি আসলে সেই গাড়িতে হুড়োহুড়ি করে তাদেরকে উঠতে হচ্ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন? আমরা সকাল 6টা থেকে এখানে দাঁড়িয়ে এই পর্যন্ত আমরা বাসের পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু বাস তো নেই ধর্মঘট হিসেবে। এবং আপনার অনেকে সিএনজি ভাড়া করে গেছে। অবশ্য শোনা যাচ্ছে অনেকজনকে নাকি আপনার কি বলো ওটা ট্যাগের পাশ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা এখনও স্যালারি পাইনি, যেটা সত্যি কথা। এখন আমরা যখন সিএনজি নিয়ে মাসের শেষ, পকেটে টাকাও নেই, যে সিএনজি করে যাবো, সিএনজি করে গেলাম, এবার রিটার্ন যে কীভাবে ব্যাক করে আসবো ওই নিশ্চয়তা নেই। ভাড়া কেমন নিচ্ছে? দ্বিগুণ নিচ্ছে? ভাড়া তো অবশ্যই দ্বিগুণ, ভাড়া তো অবশ্যই দ্বিগুণ। কোথায় যাবো? আমরা এই পিজেট যাব, আমাদের কারখানা হচ্ছে এই পিজেটে। আমাদের মানে পরিবহন ধর্মঘটের কারণে মালিক কর্তৃপক্ষ গাড়ি দিতে পারে নাই, তো যার কারণে এখন মাসের শেষ, আমাদের স্যালারিও হয় নাই, আমাদের পকেটে টাকা নাই, আমরা এখন যেতে পারতেছি না।
মানে গেলেও আসবো কীভাবে সেই কোনো নিশ্চয়তা নেই আমাদের। হাবিব, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে অনেক কিন্তু আসলে পোশাক শিল্প কারখানার শ্রমিক আছেন, যারা চাকুরিজীবী আছেন, তারাই কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। যেহেতু গতকাল কিন্তু আসলে বন্ধের দিন ছিল, তার কারণে কিন্তু আসলে তেমন কোনো সমস্যা না হলে কিন্তু আজকে কিন্তু অনেক সমস্যায় পড়েছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কোথায় যাবেন আপনি? ইপিজেড যাচ্ছি, কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে 6:30 থেকে এখানে অপেক্ষায় আছি। আমাদের অফিস টাইম 7:30, এখনও অবধি যেতে পারিনি, এখন 7:12। সেহেতু দেখা যাচ্ছে আমাদের অফিস টাইমে লেট হবে, অফিসে সেটার কপিও দিতে হবে কেন লেট হলো সেই কথাটা যদি বলতে চাই। আমাদের কারখানা থেকে নির্ধারিত হাবিব, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা কিন্তু যাত্রী আছেন তারা কিন্তু তাদেরও কিন্তু অনেকটা দাবি উঠেছে, তেমনিভাবে যে আমদানিকারক এমনকি রপ্তানিকারক যারা আছেন তাদেরও কিন্তু দাবি উঠেছে। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আহসান হাবিবের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধর্মঘট নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয় বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি এই আহ্বান জানান ওবায়দুল কাদের। কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিক শ্রমিকরা আজ থেকে পরিবহন ধর্মঘটের যে ডাক দিয়েছেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক বাজারে চড়া দরের কারণে গত 5 মাসে জ্বালানি তেলে 1147 কোটি টাকারও বেশি লোকসান দিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যার কারণে এবার বাধ্য হয়ে ডিজেল ও কেরোসিনের দর বাড়িয়ে লিটার 80 টাকা করা হয়েছে। দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে জ্বালানি বিশেষজ্ঞদের কোনো প্রশ্ন না থাকলেও বাড়ানোর পদ্ধতিটিকে ভুল বলছেন তারা। আর বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও কমানো হবে। ফখরুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $100 কাছাকাছি। মাস 6 আগেও যা ছিল $70। প্রায় 2 বছর মহামারীর স্থবিরতায় আন্তর্জাতিক বিশ্বে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশে ব্যবহৃত জ্বালানির 65%ই ডিজেল, যা সবশেষ বিপিসি কিনেছে প্রতি ব্যারেল $97। সেই হিসেবে 1 লিটারের পেছনে সব মিলিয়ে ব্যয় দাঁড়িয়েছে 78 টাকার উপরে, কিন্তু 65 টাকায় বিক্রি করায় লোকসান যাচ্ছে 13 টাকার বেশি। আর বর্তমানে প্রতিদিন 1200 টন হারে ডিজেল বিক্রি হওয়ায় কেবল ওই জ্বালানির পেছনেই বিপিসি লোকসান গুনছে 19 কোটি টাকারও বেশি। বিপিসি বলছে গেল 5 মাসে তাদের লোকসান গুনতে হয়েছে 1147 কোটি টাকারও বেশি। বুঝতে পারছি যে হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, দাম হয়তো আমাদের বাড়াতে হবে। একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল যে একবারে এত বৃদ্ধি করা হবে কিনা, কারণ এতে কিন্তু মানুষের উপরে চাপটা অনেক বেশি পড়বে। সেই বিবেচনায় কিছুটা ভর্তুকি দিয়ে তারপর স্লোলি এই দামটা অ্যাডজাস্টমেন্টের দিকে যাওয়া, সেইভাবে চিন্তা করা যেতে পারে। এমন বাস্তবতায় 3 নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে করা হয়েছে 80 টাকা। ভারতে 1 লিটার ডিজেল যে দামে বিক্রি হচ্ছে তা বাংলাদেশের চেয়ে এখনো 44 টাকা বেশি। তাদের লস হচ্ছে, সুতরাং তারা দাম বাড়াবে, এটা হচ্ছে মূল কথা। দাম কম থাকলে পাচার হবে, সুতরাং তারা দাম বাড়িয়ে পাচার ঠেকাচ্ছে। মূল্যহার বৃদ্ধি করেছে, 15 টাকা বৃদ্ধি করেছে, সেটা বড় বিবেচ্য বিষয়। এখানে মূল বিবেচ্য বিষয় হচ্ছে মূল্যহার নির্ধারণ করার ক্ষমতা যার তাকে করতে দিতে হবে, এবং সে মূল্যহার নির্ধারণ করবে গণশুনানির ভিত্তিতে, ভোক্তাকে বুঝতে দিতে হবে। তেল পাচারের সংখ্যা থেকেই এমন দাম বাড়ানো হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পণ্যের বাজারে প্রভাব বাড়ায় কৃষকদের সেচ খাতে ভর্তুকির চিন্তা করছে বলেও জানান তিনি। দেশে কেরোসিনের ব্যবহার কম হলেও ভেজাল রোধে সমান করা হয়েছে ডিজেল ও কেরোসিনের মূল্য। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পরিবহন ধর্মঘটের অজুহাতে আরেক দফা বাড়ল প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। আলু পেঁপে ছাড়া 60 টাকার কমে পাওয়া যায় না কোনো সবজি। কেজিতে অন্তত 20 টাকা বাড়ানো হয়েছে সব ধরনের মাছের দাম। তবে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার ও কক মুরগির দর। মানুষ বলছে, দাম আর কত বাড়লে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত।
দোকানে দোকানে মানুষের উপচে পড়া ভিড় কিংবা বস্তা ভর্তি বাজারের নিয়মিত চিত্র বদলে শুক্রবারের মহাখালী বাজারে ছিল গুটি কয়েক মানুষের আনাগোনা। বেচা বিক্রির চাপ ছিল কম। দোকানিরা বলছেন শীতের মৌসুম শুরু হলেও 60 টাকা 70 টাকা নিচে কোনো ভালো সবজি মেলে না। পরিবহন বন্ধ থাকায় একদিকে দেখা দিয়েছে পণ্য সংকট, অপরদিকে আকাশচুম্বী দামে কমছে ক্রেতা সংখ্যা। সিমান বর্তমানে 120 টাকা আইছে, মরিচ আপনার 120 টাকা যাইছে, আপনার ভেন্ডি 60 টাকা, পটল 50 টাকা, ফুলকপি 40-50, টমেটো 120, আপনার শসা হলে 50। বেগুনের দামটা একটু বাড়তি, বেগুনের দাম আর করলার দামটা একটু বাড়তি। এই যে আপনার পরিবহন বন্ধ, মাল কম আসছে, এই জন্য জিনিসপত্রের যা দাম, যেটা অবাক লাগে। এখন যে কোনো জিনিস কিনতে যান আগের চেয়ে প্রায় কোনো কোনো জিনিসের দাম কিন্তু ডাবল। পুরো বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা এটা সরকারেরই কাজ। আমরা চাইব যে সরকার যাতে প্রয়োজনীয় সঠিক পদক্ষেপ গ্রহণ করে। সাধারণত সবজি মাছের বাজারের দাম প্রায় ওঠানামা করে, কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে সবজির পাশাপাশি মাছের দামও সীমিত আয়ের মানুষের নাগালের বাহিরে। পরিবহন বন্ধের অজুহাতে সব মাছের দাম কেজিতে বেড়েছে অন্তত 20 টাকা। আর মাছ হইলে 1000 টাকা কেজি, নদীর পাঙ্গাস আছে 700 টাকা কেজি, বোয়াল দেশি বোয়াল আছে 800 টাকা কেজি। আরে শুক্রবার হিসাবে কেজি 20-30 টাকা গাড়ি বেশি থাকে আরো দেয়। মাছের বাজারে যেরকম দাম বাড়তেছে, অন্যান্য তরকারি বা অন্যান্য জিনিসপত্রের দাম বাড়তেছে। এখন যদি একটু নিয়ন্ত্রণে আসে তাহলে সাধারণ মানুষের জন্য একটু সুবিধা হবে। গেল কয়েক সপ্তাহ ধরে নিয়মিত বাড়তে থাকা তেল, চিনি, ডাল, মশলার দাম নতুন করে আর বাড়েনি। কমেছে আদা, রসুন আর পেঁয়াজের দাম, কমতের দিকে ডিমের দরও। কেজিতে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগি ও কক মুরগির দাম। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ডিজেলের মূল্য অজুহাতে অন্য পণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। সরকার দায়িত্বজ্ঞানহীন বলেই সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে সাধারণ জনগণের পকেট কাটছে। আর এটার অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করাও অনুচিত। সরকার সবার সাথে বসে যেটি যৌক্তিক সেটিই করবে। সুতরাং আমি সবাইকে অনুরোধ জানাবো এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য। সরকার দায়িত্বজ্ঞানহীন বলেই সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে সাধারণ জনগণের পকেট কাটছে, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে রাজনীতিকে ধ্বংস করছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে। সরকারকে হঠাতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন বিএনপির মহাসচিব। এই সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন হলে, কতটা জনগণের সঙ্গে সম্পূর্ণহীন হলে যে তারা এই ধরনের একটা অমানবিক একটা সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছেই, এখন তারা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করছে। ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আর কেউ ইতিহাস বিকৃতি করতে পারবে না। লন্ডনে সিক্রেট ডকুমেন্টস বইয়ের আন্তর্জাতিক সংস্করণের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, এই বইয়ের মাধ্যমে যেমন সঠিক ইতিহাস জানতে পারবে, তেমনি দেশ বিদেশে সকল মানুষের কাছে পৌঁছাবে। নাইমাল জিকুর প্রতিবেদন। বাংলাদেশের স্বাধীনতাকে রুখতে তখন বঙ্গবন্ধুকে কেন্দ্র করেই ছিল পশ্চিম পাকিস্তানি সরকারের সব তৎপরতা। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত কঠোর গোয়েন্দা নজরদারিতে থাকা জাতির পিতাকে ঘিরে সেসব গোয়েন্দা রিপোর্ট নিয়ে প্রকাশিত বই সিক্রেট ডকুমেন্টস। দেশের পর এবার লন্ডনে আন্তর্জাতিক মাধ্যমে এই বই প্রকাশিত হলো, যার মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ডকুমেন্টটা একটা জিনিস হবে যে পৃথিবীতে এটা হচ্ছে একটা পাবলিকেশন যেটা কখনো কেউ করে নাই। আর অ্যাজ এ ফ্যামিলি মেম্বার উই অ্যালাউড or we took initiative to publish this document. I think this thing is something unique. আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না যে এগেনস্ট এনি লিডার, একটা নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি করছি কী কারণে?
আমার বাবার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হলেও সম্ভব নয় বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। যখন এই বইটা বের হলো এরপর থেকে কিন্তু লোকে অনেক কিছু জানতে পারলো যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে তার যে অবদান, অন্তত বলতে পারি যে এটা বের হওয়ার পর থেকে আর ইতিহাস বিকৃতি কেউ করতে পারেনি, করতে পারবে না, আর এখন তো পারবেও না। কারণ আপনারা জানেন যে ইউনেস্কো অলরেডি ইউনেস্কোর তারা হচ্ছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে 7 মার্চ যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণ এখন স্থান পেয়ে গেছে, অর্থাৎ বঙ্গবন্ধু's historic speech of 7th March 1971 is now part of the UNESCO Memory of the World Register. পরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ও ব্রিটেন শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে জাতীয় পার্টির চিফ প্যাট্রনের সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে। শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। বিরোধী দলীয় নেতার সঙ্গে আছেন রাহগীর আল মাহি সাদ ইরশাদ এবং পুত্রবধূ মাহিমা ইরশাদ। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন রওশন এরশাদ। রাহগীর ইরশাদ তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গেল 14 আগস্ট থেকে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ। কোনোভাবেই থামছে না নির্বাচনী সহিংসতা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে সহিংস ঘটনা, মারা যাচ্ছে মানুষ, ভাঙচুর কিংবা পুড়িয়ে দেওয়া হচ্ছে সরঞ্জাম। বেশিরভাগ স্থানেই আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই, কেন্দ্রের নির্দেশনা আমলেই নিচ্ছে না তৃণমূল। কেন্দ্রীয় নেতারা বলছেন বিদ্রোহীদের কোনো ছাড় নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল বৃহস্পতিবার নরসিংদীর চরাঞ্চল আলোকবালি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত হয়েছেন। ইউপি নির্বাচন আয়োজন শুরুর পর থেকে সব মিলিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 20 জনের মতো, আর আহতের সংখ্যা অনেক। খুন হওয়া ব্যক্তিরা সবাই সরকার দলের সমর্থক। নির্বাচন পূর্ব এই সহিংসতাকে দুঃখজনক বলছেন কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি অপকর্মে জড়িত দলের যে কাউকেই শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের এই ব্যাপারে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে, দলীয়ভাবেও আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। একজন প্রার্থীর বিপরীতে তখন দলে একজন প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে, এটা একটা বড় সমস্যার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করছি এটা সাংগঠনিকভাবে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশে ঘটেছে নির্বাচনকে কেন্দ্র করে এগুলি প্রতিটাই তদন্ত হচ্ছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা যারা এর জন্য যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে যদি কোনো আওয়ামী লীগের কোনো নেতা কর্মী জড়িত থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া অতীতও হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও হবে। কোনোভাবেই কেন্দ্রের নির্দেশনা মানছে না তৃণমূল। বিদ্রোহী এবং তাদের মদতদাতাদের ব্যাপারে সর্বোচ্চ কঠোর শাস্তির হুঁশিয়ারি দলের হাইকমান্ডের। কেউ যদি দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করে তিনি যিনিই হোক তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি যদি আইন ভাঙেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা গঠনতন্ত্র বিরোধী কাজ করেছে দলের অনেক সিনিয়র নেতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যে নির্বাচন করার জন্য একটা অপরাধ, আরেকটা যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে দায়িত্বশীল জায়গা থেকে তাকে সমর্থন দেওয়া বা তার পক্ষে অংশ নিয়ে নেওয়াটা একটা অপরাধ। সেই অপরাধের জন্য ইতিপূর্বে সিদ্ধান্ত ছিল তাদেরকে শোকজ করা। এমন সহিংস পরিস্থিতির মধ্যে আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপের 848টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বর্তমান সরকারের অধীনে আর কোনো ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও ইউপি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে মাঠে আসছে বিএনপির 5 শতাধিক নেতা। কেউ কেউ বলছে বিশেষ কৌশলে আশ্রয় নিয়েছে দলটি। এদিকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় বহিষ্কার হয়েছে অনেকে। বিএনপির সিনিয়র নেতারা বলছেন তারা কোনোভাবেই এই সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না, যারা গেছে তার দায়ভার দল নেবে না। মারুফুর রহমানের প্রতিবেদন। বিএনপি
বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিলেও মাঠের চিত্র পুরো উল্টো। ধানের শীষ ছাড়াই ভোটের মাঠে ঠিকই সক্রিয় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। দ্বিতীয় ধাপে সারা দেশে 5 শতাধিক ইউপিতে চেয়ারম্যান পদে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থীরা। আমরা সবসময় বলেছি যে স্থানীয় সরকারকে দলীয় নির্বাচন, দলীয় মনোনয়ন দেওয়া বা দলীয় পর্যায়ে নির্বাচন করাটা সঠিক হবে না, যেটা ইতিমধ্যে প্রমাণিত হতে শুরু করেছে। আওয়ামী লীগই এখন চিন্তা করছে যে তারা এই দলীয় মনোনয়নের বাদ দিয়ে বা দলীয় মার্কা বাদ দিয়ে নির্বাচন করার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে। কোনো কোনো ইউপিতে বিএনপির একাধিক প্রার্থীও ভোটের মাঠে রয়েছেন। বিশেষ করে যেসব এলাকায় বিএনপির ভোট ব্যাংক রয়েছে সেখানে তাদের তৎপরতা বেশি। ভোট বর্জনের পরও ভোটের মাঠে থাকা প্রসঙ্গে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা গেছেন স্বতন্ত্র হিসেবে গেছেন, এ নিয়ে দলের কোনো দায়বদ্ধতা নেই। কেউ যদি করে থাকে তাদের নিজস্ব বিষয়, এখানে দলের কোনো মার্কাও দেওয়া হয়নি, সিম্বলও দেওয়া হয়নি এবং দলের পক্ষ থেকে কোনো ধরনের সমর্থনও দেওয়া হয়নি। সুতরাং এখানে দলের কোনো, পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমাদের দলের কোনো সংশ্লিষ্টতা নেই। নীতি নির্ধারণী ফোরামের নেতারা জানান, যতদিন পর্যন্ত সরকারের পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে যাবে না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ভোট প্রকাশ্যে নৌকায় দিতে হবে বলে ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন। এর ব্যত্যয় হলে তাদেরকে বাজিতপুর থেকে বের করে দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। স্থানীয় এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রয়োজনে কেবল AK-47 নয়, যা কিছু দরকার সবকিছু নিয়ে নৌকাকে জেতাতে মাঠে নামতে হবে। নৌকার বাইরে আপনারা কাউকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে না। নৌকার ভোট হবে এইরকম টেবিলের মধ্যে ওপেন। নৌকার ভোট কাটটার তলে হবে না। নৌকার ভোট হবে টেবিলের সামনে, সবার সামনে। এইখানে যদি কোনো প্রকার কোনো এজেন্ট, কোনো মেম্বার সাহেবদের বিরোধিতা করেন, আমরা তাৎক্ষণিকভাবে সেই মেম্বার প্রার্থীর এজেন্টদেরকে আমরা বের করে দেব। নিজেদের লোক গলা কেটে হত্যা করছে মিয়ানমারের সন্ত্রাসী বাহিনী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। রোহিঙ্গাদের সামাজিক মাধ্যমে থাকা বিভিন্ন চ্যানেলে আপলোড করা ভিডিওটিতে এমনটাই দাবি করছে তারা। বলছে, আরসার বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ হাসিমকে মঙ্গলবার গভীর রাতে গলা কেটে হত্যা করেছে বলে এসব চ্যানেল দাবি করা হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠীর তকমা লাগাতে মিয়ানমার সরকারের উদ্দেশ্যে সফলে কাজ করছে আরসা। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এই ভিডিওর কোনো ভিত্তি নেই। কক্সবাজার থেকে নাইমাল জিকুর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রতন দাস। হাত পা বেঁধে এক ব্যক্তিকে কুপিয়ে জবাই করে নৃশংসভাবে খুন করার দৃশ্য গেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা রোহিঙ্গাদের বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়ে এই ভিডিও, যাতে নিহত ব্যক্তিকে আরসার বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হাসিম বলে দাবি করা হয়। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় জড়িতরা যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা না পড়ে, সেজন্যই নিজেদের লোকদের হত্যা করছে বলে দাবি করে এসব চ্যানেল। এই হত্যাকাণ্ডে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা সহ আশপাশের এলাকাবাসীও রয়েছেন আতঙ্কে। মানে কাউকে কেউ আতঙ্কে আছে, মানে কি সত্যতা বলতে চাই না, সবাই আতঙ্কে, মানে সত্য কথা বলে দিলে কি একদম মেরে ফেলবো আর কি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের নাশকতার মধ্য দিয়ে দেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় থাকা মিয়ানমারের কথিত সন্ত্রাসী বাহিনী আরসা রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠীর তকমা লাগানোর পায়তারা করছে। মহিবুল্লাহ হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি আলটিমেটলি মায়ানমার জান্তা সরকারই হয়েছে, এবং যদি ধরে নেই যুক্তির খাতিরে যে এই হত্যাকাণ্ডের সাথে আরসা যুক্ত, তাহলে আরসাই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মায়ানমারের পারপাসটাই সার্ভ করবে। তবে পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এসব ভিডিও ভিত্তিহীন। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যেগুলো আসছে এগুলো আসলে অনেকে অনেক কিছু দিয়ে দেয় আর নিজেদের মন করে একটা মন্তব্য করে দেয়, এগুলো কোনোটারই কোনো ভিত্তি নেই। তবে এই বিষয়গুলো কোথা থেকে আপলোড করছে এবং কারা কারা করছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের তদন্ত চলছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোয় থাকা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানকার কথিত সশস্ত্র সন্ত্রাসী বাহিনীগুলোকে কঠোরভাবে দমনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। নাইম আল জিকো, নিউজ 24, কক্সবাজার। অবৈধভাবে মাদক বিক্রির অভিযোগে রাজধানীর গুলশানের রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়েছে র‍্যাব 1।
শুক্রবার রাত 11টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে র্যাব 1-এর একটি আভিযানিক দল। বিষয়টি র্যাব 1-এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। র্যাব বলছে, গুলশানের রিক্রিয়েশন ক্লাবে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে মাদক রাখার অভিযোগে এখন পর্যন্ত 108 বোতল বিদেশি মদ ও 400-এর বেশি বোতল হান্টার রিয়ার জব্দ করা হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল যে তাদের এই ক্লাবের যে অনুমোদিত লিকার রাখার যে অনুমোদন, সেই অনুমোদনের বাইরে অনেক বেশি পরিমাণে আছে। অনুমোদিত কোনো ব্যক্তি পায়নি, সিকিউরিটি যারা আছে, সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত আছে যে ক্লাবে তারা ছাড়া কাউকে পায়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করছেন ছাত্রীরা। হলে প্রবেশে সান্ধ্য আইন বাতিল, ছাত্রীদেরকে ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক ও প্রাধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে বিক্ষোভ করেছেন তাপসী রাবেয়া হলের ছাত্রীরা। শুক্রবার সন্ধ্যায় হলের সামনের রাস্তায় বসে বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন তারা। ছাত্রীদের অভিযোগ, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ বিভিন্ন সময় ছাত্রীদের সঙ্গে অকারণে দুর্ব্যবহার করেন। এছাড়া করোনার ছুটির পর আবাসিক হলে শিক্ষার্থীদের হলের ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক করেন। ছাত্রীদের অভিযোগ, হলের ডাইনিংয়ে খাবার এত নিম্নমানের যে সে খাবার খাওয়া সম্ভব নয়। হিমালয় কন্যা খ্যাত সীমান্ত জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ। গেল কয়েকদিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে জেলা জুড়ে। আর মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। আগাম শীত অনুভূত হওয়ায় তাপমাত্রা কমছে, তবে নভেম্বর মাসের শেষের দিকে আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পঞ্চগড় সহ আশপাশের এলাকায় সাধারণত নভেম্বরের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে, তবে এবার অক্টোবরের মাঝামাঝি থেকে শীতের আমেজ শুরু হয়েছে। রাতভর টিপটিপ করে শিশির পড়ে। ভোরে এলাকার ধানক্ষেত, গাছের পাতা ও ঘাসের উপর চিকচিক করা সেই শিশির ফোঁটা জানান দেয় শীতের আগমনী বার্তা। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করেছে জেলা জুড়ে। সন্ধ্যার দিক হালকা শীত আর ভোরবেলায় কুয়াশা, আর কি মোটামুটি ভালোই শীত পড়ে। সন্ধ্যা থেকে শীত শুরু হয়, সারা রাত এই শীত লেপ তোষক দিয়ে গায়ে নিতে হয়। নভেম্বর ডিসেম্বর মাসে এখানে প্রচণ্ড শীত হয়। কনকনে শীতে দুস্থরা যেন দুর্ভোগে না পড়ে, এ কারণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে আমাদের বিশেষ করে বিভিন্ন গুচ্ছগ্রাম এবং আশ্রয়ন যে জায়গাগুলো আছে সেগুলোতে শীতের বস্ত্র তথা কম্বল বিতরণের প্রস্তুতি নিয়েছে এবং বিতরণ করেছি। এবং আমাদের শীতের জন্য যে শীত বস্ত্র বিতরণের যে প্রস্তুতি, এটা আমাদের যথেষ্ট পরিমাণ আছে। এ জেলার তেঁতুলিয়া উপজেলায় প্রতি বছরই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। গেল 24 অক্টোবর থেকে এখানে টানা 10 দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে কুয়াশার পরিমাণ বাড়বে এবং শীতের তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ মাসের মাঝামাঝিতে তাপমাত্রা নিম্ন ও তীব্র শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তদারকি না থাকায় নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় নির্মিত 30টি মুজিব কিল্লার প্রায় সবগুলোই বেদখল। এতে ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী সাধারণ মানুষ ও কয়েক লক্ষাধিক গৃহপালিত পশু। অভিযোগ, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট এসব কিল্লা দেখভাল করার কথা থাকলেও কিছু অসাধু কর্মকর্তা নিজেদের লোকজনের মধ্যে তা লিজ দিয়েছে। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুর্যোগ মোকাবেলায় নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে আশ্রয়ন কেন্দ্রের পাশাপাশি 40 থেকে 50 ফুট উচ্চতায় নির্মাণ করা হয় 33টি মাটির কিল্লা, যার মধ্যে হাতিয়ায় 18 ও সুবর্ণচরে 15টি। প্রত্যেকটি কিল্লার আওতায় রয়েছে 5 একর জমি। এখানে কাটা হয় দিঘি। এসব কিল্লার কারণে 85 ও 91 এর ভয়াবহ বন্যায় রক্ষা পেয়েছিল উপকূলীয় মানুষ ও তাদের পালিত পশু। তখন মানুষ গরু বসলেই এই কিল্লা রায় উঠছে। তত্ত্বাবধায়ন, রক্ষণাবেক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগকালীন পশু পাখির আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের জন্য রেড ক্রিসেন্টকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এসব কিল্লা। অভিযোগ রয়েছে, নিয়ম না থাকলেও সোসাইটির জেলা ইউনিটের কর্মকর্তারা নিজের লোকেদের মৌখিকভাবে দিয়েছে লিজ। কোথাও কোথাও বন্দোবস্ত দিয়েছে ভূমি প্রশাসন। ফলে কোনো কিল্লার গাছ কেটে নেওয়া হয়েছে, আবার কোথাও নির্মাণ করা হয়েছে গরু মুরগির খামার, গড়ে তোলা হয়েছে বসতি। লিজ দিয়েছে 3-4 বছর আগে। এটা রেড ক্রিসেন্টের দায়িত্বে কারে দিয়েছে সেটা তো আমরা জানি না। লিজ দিয়ে দিয়েছে
কিল্লাগুলা, তো তখন ওরা দায়িত্ব নিয়েছে এবং ওরা কাটে নিয়েছে গাছগুলা। তবে দখলে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান বলছে তারা জোরপূর্বক দখল করেনি। কেউ বন্দোবস্ত নিয়েছেন, কেউ বন্দোবস্ত দেয়া ব্যক্তির কাছ থেকে কিনে নিয়েছেন। আমরা নথি আইসি কিনে লইছি, কাগজ পাইছি কিনে লইছি। আমি এটা কিনে নিয়েছি, ঠিক আছে, আমি এটা মসজিদ কিল্লা বলতে এটার কোনো আমি অস্তিত্ব পাইনি। কিল্লা বন্দোবস্ত দেওয়ার বিষয়টি জানা নেই প্রশাসনের, বলছে খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। আমি নতুন এসেছি, কার্যক্রম শুরু করেছি, সকলের সহযোগিতা নিয়ে আমার এখানে যদি কোনো মসজিদ কিল্লা বেদখল হয়ে থাকে আমি সেটির জন্য আইনগত ব্যবস্থা নেব। তবে অনুমতি না থাকায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের উপপরিচালক আব্দুল করিম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ায় পানি ফলের আশানুরূপ উৎপাদন হয়েছে। কম খরচে লাভ বেশি হয় এই ফল চাষে আগ্রহ বেড়েছে এখানকার কৃষকদের। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পানি ফল সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পানিতে জন্মে বলেই হয়তো নাম হয়েছে পানি ফল। লতাপাতার মতো জলাশয়ে ভাসতে দেখা যায় পানি ফলের গাছ। বগুড়ার গাবতলী, শিবগঞ্জ ও সদর উপজেলার নিচু জমি ও বিল জলাশয়ে মৌসুমী ফসল হিসাবে পানি ফল চাষ হচ্ছে। কৃষকরা জানান আষাঢ় মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত এ ফলের চারা লাগানো যায়। চারা লাগানোর 2 থেকে আড়াই মাস পর ফল তোলা যায়। এ ফলের কোনো বীজ নেই। মৌসুম শেষে পরিপক্ক ফল থেকে আবারও চারা গজায়, সে চারা পরে জলাশয়ে লাগানো হয়। 30 বিঘা জমি আমরা সিঙ্গারা ক্ষেত করছি। চালাকে 300 মন সিঙ্গারা হবে, 2 চালা উঠবে 600 মন। যে টাইমে আমরা ক্ষেত লাগাই সেই টাইমে আমাদের গাছ তো লোকের কাজ থাকে না, একটু কম, সেই জন্য প্রতিবারই আমরা লাগাই। এখানকার বাজারে প্রতি মন পানি ফল 600 থেকে 1400 টাকা দরে কেনা বেচা হচ্ছে। বাজার দর ভালো থাকায় বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। বিলেত থেকে নিয়ে আমরা বাজারে বিক্রি করে মোটামুটি ভালো ব্যবসা হয়, এই জন্য আমরা লিয়া যাই বিলেত। আমরা এই জমির পত্তন লিয়ে প্রতি বছরই এই আবাদটা করা হয়, লাভজনক হয়, মোটামুটি ভালো। এখান থেকে বিভিন্ন জেলায় পানি ফল কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এখানে অন্তপক্ষে 200 থেকে 250 মন মাল ডেলি কেনা বেচা হয়। এখানকার মাল চলে যায় রংপুর, গাইবান্ধা, অনেক বিভিন্ন জায়গায়। আগামীতে সারা দেশে এই ফলের উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আগামীতে এই পানি ফল বগুড়ার অন্যান্য উপজেলা সহ সারা বাংলাদেশের যেখানে পানি দাঁড়িয়ে থাকে, বহুদিন পর্যন্ত পানি থাকে, সেই স্থানগুলোতে এটি চাষাবাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করি। এরই মধ্যে লাভজনক এই ফল চাষ করে অনেক কৃষকের পরিবারে সুদিন ফিরেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে চীন রাজ্যে দেশটির সেনাবাহিনীর ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানিয়েছে 5 শতাধিক মানবাধিকার সংগঠন। দীর্ঘদিন ধরেই এই রাজ্যে বেসামরিক মানুষের উপর দমনপীড়ন চালাচ্ছে জান্তা সরকার। গত 1 ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর তৈরি হওয়া বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মোকাবেলায় চীন রাজ্যে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়েছে সেনারা। এমন তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম ও জাতিসংঘ। এর মধ্যেই হিউম্যান রাইটস ওয়াচ, HRW, 521টি আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থার পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ভারতীয় সীমান্তবর্তী চীন রাজ্যে সামরিক বাহিনীর আগ্রাসন ছড়িয়ে পড়ার আগে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আলোর উৎসব দীপাবলি শেষে ভারতের রাজধানী দিল্লির বাসিন্দাদের নিঃশ্বাস নিতে হচ্ছে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুতে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বাজি পোড়ানোর ফলে বাতাসে বিষাক্ত কণার মাত্রা ছিল ভয়াবহ। ফলে অসুস্থ হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন যা থেকে ফুসফুসের ক্যান্সার সহ নানা ধরনের দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হতে পারে। মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। দীপাবলির রাতে আলোর ঝলকানো উৎসব শেষে নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিলেন দিল্লির বাসিন্দারা। তবে সকালে ঘুম থেকে উঠে আর সূর্যের মুখ দেখতে পাননি তারা। গোটা শহর ঢাকা পড়েছে দূষিত বায়ুর গাঢ় কুয়াশায়। শুক্রবার সকালে দিল্লির অনেক এলাকায় বাতাসে বিষাক্ত কণার উপস্থিতি দাঁড়ায় প্রতি ঘনমিটারে 999 PM। অথচ মানবদেহের জন্য এ নিরাপদ সীমা মাত্র 25 PM। দূষণ নিয়ন্ত্রণে ভারত সরকার আতশবাজি পোড়ানোর যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা কোনো কাজেই আসেনি।
শুক্রবার সকাল থেকে শহরটির অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ধোঁয়াতে বাসিন্দাদের অনেকের চোখ থেকে পানি পড়ছে। 9 লাখ তেলের প্রদীপ জ্বালিয়ে গিনেস রেকর্ড বুকে নাম লেখালেও এই দশা মোটেও উৎসব শেষ হয়ে যাওয়ার শোক নয়, তা বুঝে গেছেন দিল্লিবাসী। ধোঁয়াতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকঠাক রাস্তাও দেখতে পাচ্ছি না। শ্বাস লেনে মে ও বাত নেই হ্যায় জো কাল থি। শ্বাস নিতে আজ বড্ড কষ্ট হচ্ছে, সাথে কাশিটাও বেড়ে চলেছে। গেল দিনেও এমন ছিল না। বিশেষজ্ঞরা বলছেন এর ফল হবে ভয়াবহ, যার কারণে ফুসফুসের ক্যান্সার সহ নানা ধরনের দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হতে পারে। গবেষকরা বলছেন ভারতে প্রতি বছরই বায়ু দূষণজনিত রোগে অন্তত 10 লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এবারের জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনবে তারা। বিশেষজ্ঞরা মনে করছেন সংকট মোকাবেলার এই লক্ষ্যমাত্রায় ভারত অন্তত 2 দশক বেশি সময় নিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। বিশ্বকাপ মিশন শেষে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। আরব আমিরাত থেকে প্রায় 5 ঘন্টার বিমান যাত্রা শেষে শুক্রবার বিকেল 5:20 বাংলাদেশে অবতরণ করে ক্রিকেটারদের বহন করা বিমানটি। 2 ভাগে ভাগ হয়ে আসছেন ক্রিকেটাররা। শুক্রবার বিকেলে 7 ক্রিকেটার ফিরলেও দুবাইতে ছুটি কাটাবেন রিয়াদ, মুশফিক, লিটন ও তাসকিন। আরেক ধাপে ফিরবেন সৌম্য ও সোহান। দেশে ফেরার পরেই শুরু হবে বাংলাদেশ দলের পাকিস্তান সিরিজের প্রস্তুতি। 19 নভেম্বর থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে তাই 12 নভেম্বর থেকেই শুরু হবে জাতীয় দলের অনুশীলন। টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভারত 8 উইকেটের জয় পেয়েছে। এই জয়ে সেমির পথে টিকে থাকলো কোহলি বাহিনী। টসে জিতে বোলিংয়ে নেমে শুরু থেকেই স্কটল্যান্ডকে চাপে রাখে ভারতীয় বোলাররা। কিপ্টে বোলিংয়ের সাথে নিয়মিত নিতে থাকেন উইকেট। দলের হয়ে 4 ওভারে 15 রান খরচে 3 উইকেট নেন ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। এছাড়াও শামি নিয়েছেন 3 উইকেট 15 রান খরচে। মাত্র 85 রানে অল আউট হয়ে যায় স্কটিশরা। টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। দলের হয়ে 19 বলে সর্বোচ্চ 50 রান করেন লোকেশ রাহুল। এছাড়াও রোহিত শর্মা করেন 30 রান। টি-20 বিশ্বকাপে গ্রুপ 2 এর ম্যাচে নামিবিয়াকে 52 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ওভার শেষে সংগ্রহ করে 163 রান। 164 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 7 উইকেট হারিয়ে 111 রান থেমে নামিবিয়া। এর আগে ব্যাট করে নিউজিল্যান্ডের লড়াকু সংগ্রহের পেছনে বড় অবদান দলের টপ অর্ডারে। ব্যক্তিগত বড় কোনো সংগ্রহ না থাকলেও গাপটিল করেছেন 18, মিশেল 19 ও উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে 28 রান। পরে ফিলিপসের 39 ও নিশামের 35 রানে ভর করে 163 রান সংগ্রহ করে কিউইরা। বিনোদন জগতের খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। বহুমুখী গুণের ব্যক্তিত্ব আলী জাকির। যদি আক্ষরিক অর্থে বলি, নাট্যাঙ্গনে তিনি ছিলেন একজন নক্ষত্র, তবে ভুল হবে না এতটুকু। 70 দশকে মঞ্চ কাঁপানো নুরুল উদ্দিন কিংবা 90 দশকে টিভি নাটকের বড় চাচা সব রূপে দর্শকদের মন জয় করেছেন তিনি। নাট্যাঙ্গনের পুরোধা এ ব্যক্তির আজ 77তম জন্মদিন। আরও জানাচ্ছেন সুকন্যা আমির। মুষ্টি ধরে জোরে বুঝা জোরে তুই সত্য করে থাকিব কষিয়া। স্বাধীনতা পরবর্তী মঞ্চনাটকের অন্যতম সংগঠক ও সফল নাট্য নির্দেশক ছিলেন আলী জাকের। মঞ্চে তিনি বিদ্রোহী নুরুল দিনের ভূমিকায় অবতীর্ণ হলে রোমহর্ষে জেগে উঠত দর্শক। আরণ্যকের কবর নাটকে অভিনয়ের মাধ্যমেই নাট্যচর্চায় নিজেকে নিবেদন করেছিলেন আলী জাকের। 1972 সালের 21শে ফেব্রুয়ারি মুনির চৌধুরীর কবর নাটকে করেন প্রথম অভিনয়। 80 ও 90 দশকে বহুব্রীহি আজ রবিবারের মতো টেলিভিশন নাটকেও ছিল তার সফল পদচারণা। নদীর নাম মধুমতি, লাল সালু সহ 4টি চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে রূপ দিয়েছেন তিনি। ব্রেক্সটের সৎ মানুষের খোঁজে নাটকটি ছিল আলী জাকিরের জীবনের একটি বাঁক। কর্কট রোগে আক্রান্ত হয়ে কয়েক বছর জীবনের সঙ্গে যুদ্ধ করেছিলেন তিনি। সুস্থ হয়ে আবারও ফিরেছিলেন মঞ্চে। অভিনয় করেছিলেন গ্যালিলিও নাটকে। অফিসিয়ালি রোম থেকে বলা হয়েছে না, গ্যালিলিও ঠিক কথাই বলেছিল, আমাদের চার্চ ভুল বলেছিল। এইটি একটা বিরাট বড়
বিষয় যেটা অনুধাবন করার মতো। তো আমি মনে করি আমাদের দেশে এই ধরনের নাটক বলবার দরকার আছে, যেখানে মানুষ ধর্মকে একেবারে স্বার্থ সিদ্ধির মতন ব্যবহার করে। নাট্যের পুরোধায়ী ব্যক্তি কাজের স্বীকৃতি হিসাবে পেয়েছেন 21শে পদক, মুনির চৌধুরী পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার। তাঁর ৭৭তম জন্মদিনে অপার শ্রদ্ধা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।